এই ক্লাসটিতে আমি কোষে দেখি 4-এর সেকেন্ড পার্টটা শুরু করছি। যারা প্রথম পার্টটা মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 11 দাগের যে অঙ্কটি বলেছে, একটি সমকোণী চৌপলাকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তাহলে বাক্সটার সমগ্রতলের ক্ষেত্রফল বলতে এখানে দেখো বলেছে সমকোণী চৌপলাকার একটা বাক্স আছে, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যায়? 2 × AB প্লাস BC প্লাস CA, যেটা আমাদের আগেই বলে এসেছি সূত্রটা। তাহলে ABC বলতে এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে তার জন্যে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাতটা দেখো দেওয়া আছে। এখান থেকে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানতে হবে। তাহলে যখন অনুপাতের আকারে এইভাবে থাকে, তখন তার সঙ্গে গুণের আকারে কিছু একটা আমরা ধরে নেব। তাহলে দৈর্ঘ্যকে আমরা ধরে নেব 3x, প্রস্থ হচ্ছে 2x, আর উচ্চতা হয়ে যাচ্ছে 1 × x মানে x। তাহলে তিনটা আমরা পেয়ে যাচ্ছি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এরপর x এর মানটা বার করতে হবে। তার জন্য দেখো আয়তনের সূত্র কি হয়ে যায়? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ হয়ে যায়। সেই আয়তনটা সমানই এই যে বলে দেওয়া আছে, দেখো উহার আয়তন এত ঘন সেমি। তাহলে আয়তন সমান করে দেবো, দিয়ে সেখান থেকে x এর মান পেয়ে গেলেই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা পেয়ে যাব। আর সেটা পেয়ে যাওয়া মানেই সমগ্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমি প্রথমেই ধরে নিচ্ছি, ধরি সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য সমান যা ছিল 3:2:1 ছিল, তাহলে ওই জন্য আমরা ধরে নিচ্ছি 3x এত সেমি, প্রস্থ সমান 2x সেমি ও উচ্চতা x সেমি। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা পেয়ে গেছি। অতএব আয়তন কত হয়ে যাবে? তাহলে আয়তন সমান দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ হয়ে যায়। তাহলে সূত্রগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, তবে কিন্তু অঙ্কগুলো সহজেই তোমরা ধরতে পারবে। তাহলে এত ঘন সেমি, যেটা আমরা প্রথম পার্টে সব কিন্তু আলোচনা করে চলে এসেছি, সমান কত হয়ে যাচ্ছে দেখো 3 × 6 x³ এত ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে এই আয়তনটা সমানই কিন্তু বলে দিয়েছে 384 ঘন সেমি। তাহলে 6x³ সমান 384। এখান থেকে x³ সমান কত হয়ে যাবে? 384/6। কাটাকাটি করে দাও, 6 × 6 = 36, 2 × 24, 6 × 4 = 24। x³ সমান 64, বা x সমানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 3টা 4-এর গুণ দেখো 64 হচ্ছে। তাহলে x এর মান 4 মানে দৈর্ঘ্য পেয়ে যাব, প্রস্থ পেয়ে যাব আর উচ্চতা পেয়ে যাব। তাহলে অতএব বাক্সটির দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে? 3x ছিল, ওই জন্য 3 × 4, তাহলে 12 সেমি। প্রস্থ কত হয়ে যাবে? তাহলে প্রস্থ সমান 2x ছিল, ওই জন্য 2 × 4, 8 সেমি। এবং উচ্চতা শুধু x ছিল মানেই 4 সেমি। তাহলে অতএব বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত হয়ে যাবে? 2 × AB প্লাস BC প্লাস CA। মানে এখানে তুমি ছোট করে এইভাবে লিখে রাখো, A, এটা হচ্ছে B, আর এটা হচ্ছে C। জাস্ট আমি বোঝানোর জন্য লিখে রাখছি। তাহলে AB প্লাস BC প্লাস AC মানে 2 × দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, আর তার সঙ্গে প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ওই জন্য এটা শর্টকাট নিয়মে মনে রাখবে যে AB প্লাস BC প্লাস CA বা AC। তাহলে 12 × 8 হয়ে যাবে, প্লাস BC মানে 8 × 4, আর AC মানে 12 × 4। এত কি হয়ে যাবে? বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল ওই জন্য বর্গ কথাটা আসবে। তাহলে 2 × তাহলে এখানে দেখো কত হচ্ছে? 8 × 12 = 96, 4 × 8 = 32, আর এখানে 4 × 12 = 48।
তাহলে 2 গুণিত, এখানে যোগ করে দাও, 8 2 10, 6 16, 6 হাতে থাকবে 1, 4 3 7, 1 8, 8 9 17, 176। তাহলে 176-এর সঙ্গে 2 যখন গুণ করব পেয়ে যাবো আমরা 352। তাহলে 352 এত বর্গ সেমি। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 12টি কি বলেছে দেখো, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানটায় দেখো কি বলেছে, প্রথমেই চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, মানে চায়ের বাক্সের ভিতরের আয়তনটা আমরা পেয়ে যাব। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলেই কিন্তু আয়তন চলে আসবে। চা ভর্তি বাক্সটার ওজন দেওয়া আছে, আর এখানে খালি বাক্সটার ওজন দেওয়া আছে। তাহলে এইটা থেকে এইটা যখন বিয়োগ করে দেবো তাহলে নিশ্চয়ই চায়ের ওজনটা পেয়ে যাব। এই চায়ের ওজন মানেই কি, বাক্সটার ভিতরের আয়তন, কারণ বাক্সটার ভিতরে যে জায়গাটা ছিল সেটাই কিন্তু চাটা ভর্তি ছিল, ওই জন্য বাক্সের ভিতরের আয়তন আর চায়ের আয়তন দুটাই কিন্তু সমান হবে। তাহলে সেখান থেকে আমরা 1 ঘন ডেসিমি চায়ের ওজনটাও পেয়ে যাব। তাহলে চলো আগে যা যা বলে দিয়েছে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। তাহলে লিখে দিচ্ছি এখানে, চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে বলা আছে 7.5 ডেসিমি, 6 ডেসিমি ও আরেকটা বলা আছে 5.4 ডেসিমি। অতএব বাক্সটির ভিতরের আয়তন সমান কত হয়ে যাবে, এই তিনটাই গুণ হয়ে যাবে। তাহলে 7.5 গুণিত 6 গুণিত 5.4 এত ঘন ডেসিমি। তাহলে এইটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি, কারণ এটা পরে কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। তাহলে বাক্সটার ভিতরের দিকের ওজন আমরা পেয়ে যাচ্ছি। এরপর যেটা বলা আছে যে চা ভর্তি বাক্সটার ওজন, সেটা আমি লিখছি। চা ভর্তি বাক্সটির ওজন বলা আছে কত, 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে এটাকে আমরা সব গ্রামে ট্রান্সফার করে দিচ্ছি। তার জন্যে 52 কেজি মানে কত গ্রাম হয়ে যাবে, তাহলে 52 কেজি মানে 52কে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে 52,000 আর তার সঙ্গে 350 এত কিন্তু গ্রাম হয়ে যাবে। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 52,350 গ্রাম। এটা হচ্ছে চা ভর্তি বাক্সটার ওজন। আর বলে দেওয়া আছে খালি অবস্থায় বাক্সটার ওজন। তাহলে খালি অবস্থায় বাক্সটির ওজন বলে দেওয়া আছে কত, 3.75 কিগ্রা। তাহলে এইটাকেও আমরা গ্রামে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে তার জন্যে 1000 দিয়ে যখন গুণ করে দেবে, দুটো শূন্য কেটে যাবে, থাকবে কত, বা এইভাবে আমি লিখছি 3.75 গুণিত 1000 করে দাও এত গ্রাম। যদি বুঝতে অসুবিধা হয় আমি এইভাবে ভেঙে লিখছি। তাহলে দশমিক তুলে কত হয়ে যাবে, নিচে দুটো শূন্য কেটে দাও, তাহলেই হয়ে যাবে 375 আর একটা শূন্য এত গ্রাম। এখানে দেখো খালি অবস্থায় বাক্সটার ওজন এইটা, চা ভর্তি বাক্সটির ওজন এইটা, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের চায়ের ওজনটা পেয়ে যাব। তাহলে অতএব চায়ের ওজন, এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে 52,350 মাইনাস 3750 এত গ্রাম সমান 0, 5 5 মিলে গেলে 0, 7 আছে 13 হবে 6, 3 1 4, 4 আছে 12 হবে 8 দিতে, হাতে থাকবে 1, 1 আছে 5 হবে 4 দিতে, এত গ্রাম। তাহলে চায়ের ওজন মানেই
এইটা হচ্ছে বাক্সটার ভিতরের আয়তন, এই দুটো কিন্তু সমান। তাহলে আমাদের চাইছে যেটা যে 1 ঘন ডেসিমি চায়ের ওজনটা কত। তাহলে দেখো এই যে এত ঘন ডেসিমি চায়ের ওজন, এইটা 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত আমরা সেখান থেকে উইকিং নিয়মে পেয়ে যাব। তাহলে আমরা লিখে দিচ্ছি 7.5 গুণিত 6 গুণিত 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন এত গ্রাম, 48600 এত গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হয়ে যাবে, এইটা বা এইটা হয়ে যাবে 48600, আর নিচে হয়ে যাবে যা আছে 7.5 গুণিত 6 গুণিত 5.4। শুধু এখানে কাটাকাটিটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দশমিক তুলে 10, এখানে দশমিক তুলে 10, এবারে শুধু কাটাকাটি করে যাও। তাহলে প্রথমে দেখো 6 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, 6 8 48, 6 1 6, 2টা 0। এরপর এই দুটাকে দেখো 9 দিয়ে যাবে, তাহলে 9 6 54, 9 লং 81, 2টা 0। 6 দিয়ে একবারে কেটে দিতে পারো অথবা 3 দিয়েও কাটতে পারো। তাহলে আমি একবারে 6 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, 6 1 6, 3 30, 6 5 30, 0 150, 75 2 150 হয়ে যায়। তাহলে 2 কত হয়ে যাবে, 2 এর গায়ে 2টা 0 হয়ে যাবে, তাহলে 2 গুণিত 10 গুণিত 10 মানে 200 গ্রাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অতএব যেটা আমাদের উত্তর চাইছিল যে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত, 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর দেখো 13টি কি বলেছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট আছে, তাহলে বর্গাকার যেহেতু বলা আছে ওই জন্য বর্গক্ষেত্রের দৈর্ঘ্যও যা আর প্রস্থও তা। এখানে দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, ওই জন্য প্রস্থটাও 1 সেমি হবে। আর বেধটা মানে যেটা চওড়া বা পুরু বলা হয় সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই মিলিমিটারকে আমরা সেন্টিমিটার আগে ট্রান্সফার করব। এখানে দেখো কি বলা আছে যে প্লেটটির ওজন হচ্ছে এত গ্রাম। তাহলে প্লেটটা যেহেতু দেখো পিতলের তৈরি, ওই জন্য ওই প্লেটটায় কতটা পিতল আছে সেটা আমরা পেয়ে যাব। কি করে পাবো, এই যে 1 ঘন সেমি পিতলের ওজন বলা আছে দেখো 8.4 গ্রাম, তাহলে আমরা ঘুরিয়ে লিখব এত গ্রাম পিতলের ওজন 1 ঘন সেমি, একে কত আর এত গ্রামে কত হবে, তাহলে প্লেটটার আমরা আয়তনটা পেয়ে যাব। তাহলে প্লেটটার যদি আয়তন পেয়ে যাই তাহলে এই যে বলেছে বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দেখো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা আয়তনটা পেয়ে যাব, সেই আয়তনের সঙ্গে ওই প্লেটের আয়তন সমান করে দেবো, তাহলে আমাদের এক্সের মানটা চলে আসবে। তাহলে চলো যা যা বলা আছে আগে লিখে দিই। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য সমান 1 সেমি, বেধ যেটা বলা আছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার সেটা জানতে হবে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1 10 এত সেমি। এবং প্রস্থ কত হয়ে যাবে, তাহলে প্রস্থও কিন্তু 1 সেমি হয়ে যাবে, কারণ বর্গাকার বলা আছে ওই জন্য দৈর্ঘ্যও যা প্রস্থও তা। তাহলে পিতলের প্লেটটার আমরা আয়তন পেয়ে যাব। তাহলে পিতলের প্লেটের আয়তন কত হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সব গুণ হয়ে যাবে। তাহলে এক্স গুণিত এক্স আর তার সঙ্গে 1 10 এত ঘন সেমি সমান x²/10 এত ঘন সেমি। এরপর কি বলা আছে দেখো প্লেটটির ওজন, তাহলে লিখে রাখছি আমি প্লেটটির ওজন 4725 গ্রাম।
এটা বলা আছে। আর কি বলা আছে? বলা আছে 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে আমরা ঘুরিয়ে লিখছি 8.4 গ্রাম পিতল সমান 1 ঘন সেমি। 1 গ্রাম পিতল সমান কত হয়ে যাবে? 1/8.4 ঘন সেমি। আর এই যে 4725 গ্রাম পিতল সমান কত হয়ে যাবে? 4725/8.4 এত ঘন সেমি। তাহলে এইটাই হচ্ছে প্লেটটা তৈরি করতে যে পিতলটা লেগেছে তার হচ্ছে আয়তন। তাহলে এই আয়তন আর এই আয়তন সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে x²/10 সমানই এটা 4725/8.4। তাহলে এখান থেকে আমরা সহজেই এক্স এর মানটা দেখো বার করতে পারবো। তাহলে x² সমান কত হয়ে যাবে? এই 10টা এখানে যে গুণ হয়ে যাবে। তাহলে 4725 গুণিত 10 আর নিচে 8.4, দশমিক তুলে দাও, আরেকটা 10 এখানে লিখে দাও। এরপর এটা কাটাকাটি করতে হবে। 2 5 10, 2 4 8, 2 2 4, আবার 2 5 10, এখানে 2 দিয়ে 2 2 4, 2 1 2, 21 হয়ে গেছে। এটার সঙ্গে এটা একবারে কাটতে পারো অথবা 3 দিয়ে কাটাকাটি করো। 3 7 21, আর এখানে 3 1 3, 1 17, 3 5 15, 2 22, 3 7 21, আবার 3 5 15। পুরোটাকে দেখো 7 দিয়ে একবারে চলে যাচ্ছে। 7 2 14, 1 17, 7 2 14, আর 7 5 35। তাহলে বা x² সমান 225 গুণিত 25 বা 5 গুণিত 5 লিখতে পারো। তাহলে বা এটাকে আমি গুণ করছি, দেখো x সমান কত হয়ে যাবে? টোটালটা রুট হয়ে যাবে, 25 গুণিত 25 হয়ে যাবে। তাহলে এই রুটটাকে কীভাবে ভাঙছি দেখো, 225 মানে 15 গুণিত 15, আর এই 25 মানে 5 গুণিত। তাহলে এই সংখ্যাগুলো যখন রুটের বাইরে বেরোবে দুটার জন্য একটা লেখা হয়, ওই জন্য 2টা 15-র জন্য একটা 15, 2টা 5-এর জন্য একটা 5। তাহলে 5 15 75। তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেছি 75। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 14টা কি বলেছে দেখো, বলেছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো কি বলা আছে, মোট 30টা গর্ত আছে। গর্তগুলো কেমন? আয়তঘনকার। গর্তের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। ওই 30টা গর্তের যে মাটি, সেই মাটিটা দিয়েই কিন্তু এই রাস্তাটাকে উঁচু করা হয়েছে। তাহলে মোট কত মাটি পাওয়া গেছে? 2520 ঘনমিটার দেখো মাটি লেগেছে। তাহলে এই টোটাল 30টা গর্তের যে আয়তন, সেই আয়তনটাও যা, আর এই মাটিটাও কিন্তু তা। কারণ ওই 30টা গর্ত থেকেই যে মাটিটা বেরিয়েছে, সেই মাটিটাই কিন্তু এখানে কাজে লাগিয়েছে এই যে উঁচু করতে। তাহলে আমরা কি করব, এখানে দেখো প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য আছে, প্রস্থ দেওয়া আছে। আমরা গর্তগুলোর গভীরতা বা উচ্চতা ধরে নেব এইচ মিটার বা এক্স মিটার। তাহলে প্রত্যেকটা গর্তের আয়তন পেয়ে যাব। এরকম 30টা গর্ত আছে, তাহলে 30টা গর্তের আয়তন কত হয়ে যাবে? 30 দিয়ে গুণ হয়ে যাবে। সেই আয়তনও যা, এই আয়তনও তা। তাহলে সেখান থেকে আমরা এইচ অথবা এক্স যেটাই ধরবো তার মানটা পেয়ে যাব। তাহলে শুধুমাত্র আমরা যেটা করছি, দুটা আয়তনকে শুধু সমান করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে যা যা বলা আছে প্রথমে আমি লিখে দিচ্ছি যে প্রতিটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য সমান 14 মিটার, প্রস্থ সমান 8 মিটার। ধরি প্রতিটি গর্তের গভীরতা এইচ মিটার। তাহলে অতএব প্রতিটি গর্তের আয়তনটা কত হয়ে যাবে? তাহলে আয়তন মানেই
এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ হয়ে যাবে, তাহলে 14 ইন্টু 8 ইন্টু এইচ, এত ঘন মিটার। তাহলে এইটা কিন্তু প্রত্যেকটা গর্তের আয়তন। তাহলে এরকম 30টা গর্ত আছে, তাহলে 30টা গর্তের আয়তন কত হয়ে যাবে, তাহলে 30 গুণিত এটা হয়ে যাবে। তাহলে 30টি গর্তের আয়তন 30 গুণিত এইটা 14 গুণিত 8 গুণিত এইচ, এত ঘন মিটার। তাহলে এখানে কেউ একবারেও লিখে দিতে পারতো যে 30টা গর্তের আয়তন 30 গুণিত এইটা, তাহলেও কিন্তু হয়ে যেত। এরপর যেটা আমাদের বলা আছে যে রাস্তাটা তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে। তাহলে লিখে দিচ্ছি, রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে। তাহলে আমাদের শর্তটা পেয়ে যাব। তাহলে শর্ত অনুসারে তাহলে মাটিটা কোথা থেকে পাওয়া গেছে, এই 30টা গর্ত থেকে পাওয়া গেছে। তাহলে 30টা গর্তের আয়তন আর এই মাটির আয়তন সমান হয়ে যাবে, 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এইচ সমানই এটা 2520। এখান থেকে এইচের মানটা আমরা পেয়ে যাব। দেখো 2520 বাই 30 গুণিত 14 গুণিত 8। এরপর শুধু কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটাকাটি করো, 3 আষ্টে 24, 12, 3 4 12, 84। তাহলে এখানে 14 দিয়ে দেখো কেটে যাবে, 6 14 84। আর এখানে 2 3 6, 2 4 8। তাহলে বা এইচ সমান পেয়ে যাচ্ছি 3/4। তাহলে এত মিটার, যেহেতু আমরা এইচটা মিটারে ধরেছিলাম, মিটারকে সেন্টিমিটারে ট্রান্সফার করে দেবো। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 4 গুণিত 100, এত সেন্টিমিটার। 4 25 100, 3 25 75 হয়ে যাবে, এত সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা চাইছিল আমরা সেটা লিখে দিচ্ছি। অতএব প্রতিটি গর্তের গভীরতা কত, 75 সেন্টিমিটার করে। তাহলে অতএব প্রতিটি গর্তের গভীরতা 75 সেন্টিমিটার, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 15 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসেব করে লিখি। এখানে দেখো যেহেতু আমাদের চাইছে কত লিটার জল ধরবে, মানে লিটারে আমাদের উত্তরটা চাইছে। তাহলে মনে রাখবে যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার হয়। তাহলে আবার বলছি, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। যদি এখানে 5 ঘন ডেসিমি বলা হয় তাহলে 5 লিটার, বা 10 ঘন ডেসিমি সমান 10 লিটার। তাহলে এখানে দেখো এই যে মিটার আছে, এই মিটারটাকে প্রথমে আমরা কি করব, ডেসিমিটারে আগে ট্রান্সফার করব, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে আগে অঙ্কটা বুঝে নাও, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে আগে কী বলতে চাইছে সেটা ভালো করে বুঝে নাও। প্রথমে আমি একটা ছবি আঁকছি। দেখো বলেছে একটা ঘনকাকৃতি চৌবাচ্চা আছে। তাহলে ঘনকাকৃতি মানে তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান হবে। তাহলে ধরা যাক এইটা হচ্ছে একটা ঘনকাকৃতি চৌবাচ্চা। আমি জাস্ট একটা ধার এঁকে আগে দেখাচ্ছি। তাহলে দেখো বলেছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার করে। তাহলে 1.2 মিটার মানে কত ডেসিমিটার হয়ে যাবে, নিশ্চয়ই 12 ডেসিমিটার হয়ে যাবে। তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 12 ডেসিমিটার করে, এটা কিন্তু বলা আছে। তাহলে এই চৌবাচ্চাটার আয়তন কত হয়ে যাবে, তাহলে আমরা জানি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তনের সূত্র হয়ে যায় তার হোল কিউব মানে এ কিউব। ওই জন্যে এই চৌবাচ্চার আয়তন কত হয়ে যাবে, দেখো ধারের দৈর্ঘ্য আমরা জানি, ওই জন্যে 12 কিউব বা 12 হোল কিউব, এত ঘন ডেসিমি হয়ে যাবে। আর এত ঘন ডেসিমি মানে কত, এত লিটার। আমরা আগেই বলে এসেছি যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে ওই জন্যে এত ঘন ডেসিমি মানে এত লিটার হয়ে যাবে। এরপর দেখো যেটা আমাদের বলা আছে যে 64 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে 1/3 অংশ জলপূর্ণ থাকে মানে কি, নিশ্চয়ই 3 ভাগের 1 ভাগ। তাহলে এই চৌবাচ্চাটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি, দেখো
তার হচ্ছে 1 ভাগ জলপূর্ণ আছে, মানে এই অংশটা ধরো জলপূর্ণ আছে, এটা হচ্ছে 1/3 অংশ। তাহলে এই অংশটা নিশ্চয়ই খালি হয়ে গেছে। এই খালি অংশটা মানেই বলা আছে দেখো 64 বালতি জল তুলে নিয়েছে, তাহলে এই অংশটা কিন্তু 64 বালতির সঙ্গে সমান। তাহলে কত অংশ জল তুলে নিয়েছে? টোটালটা হচ্ছে 1 অংশ, তাহলে 1 থেকে 1/3 বাদ দাও, এই 2/3 অংশ সে জল তুলে নিয়েছে। তাহলে এই 2/3 অংশ জল তুলে নেওয়া মানে সে 64 বালতি জল তুলে নিয়েছে, তাহলে 2/3 অংশ সমানই কিন্তু 64 বালতি। তাহলে 1 অংশ সমান কত হয়ে যাবে? 64/2/3, মানে 64 গুণিত 3/2 করে দাও। এখানে কাটাকাটি দেখো কি হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 96। তাহলে এই 96 বালতি টোটাল এই চৌবাচ্চাটায় কিন্তু জল ধরে। তাহলে 96 বালতি জল ধরে মানে কি? এই চৌবাচ্চার আয়তনও যা এই 96 বালতি জলের সঙ্গে কিন্তু সেটা সমান। তাহলে 96 বালতি জল সমান এত লিটার। 1 বালতি জল সমান কত লিটার? যেহেতু আমাদের চাইছে প্রতি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে আমরা এখান থেকেই ঐকিক নিয়মে পেয়ে যাব। তাহলে এই জিনিসটাই আমরা একটু লিখে লিখে করব। তাহলে প্রথমে আমি লিখছি ঘনকাকৃতি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, যেটা আমাদের বলা আছে সেটা শুধু আমি লিখছি 1.2 মিটার, সমান 12 ডেসিমি। অতএব চৌবাচ্চাটির আয়তন সমান কত হয়ে যাবে? 12 হোল কিউব বা 12 কিউব, এত ঘন ডেসিমি। তাহলে 12 হোল কিউব মানে কত? দেখো 3টা 12 গুণ করলে কত হবে? তাহলে 12 12 144, তাহলে 144-এর সঙ্গে আবার 12 গুণ করো, তাহলে 4 12 48-এর 8, হাতে থাকবে 4, 4 12 48 আর 4-এ 52 2, হাতে থাকবে 5, 12-কে 12 আর 5 17, তাহলে দেখতেই পাচ্ছি 1728। তাহলে 1728 ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমি মানে নিশ্চয়ই এত লিটার হয়ে যাবে, 1728 লিটার। তাহলে আমি সাইডে লিখে রাখছি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি চৌবাচ্চাটার আয়তন এত লিটার। এরপর যেটা বলা আছে 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ জলপূর্ণ থাকছে, তাহলে আমি লিখে দিচ্ছি 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ থাকে, অর্থাৎ 1 - 1/3 সমান 2/3 অংশ জল তুলে নেওয়া হয়েছে। তাহলে 2/3 অংশ মানে কি? 64 বালতি জল তুলেছে, তাহলে অতএব 2/3 অংশ সমান 64 বালতি। তাহলে সম্পূর্ণ অংশটা কত? 1 অংশ, তাহলে 1 অংশ সমান কত হয়ে যাবে? 64 গুণিত 3/2, কাটাকাটি করো, তাহলে পেয়ে যাচ্ছি 96 বালতি। তাহলে আমরা বলে দেবো যে 96 বালতি সমান 1728 লিটার, কারণ এই আয়তনটাও যা আর এই 96 বালতি যেটা জল ধরে দুটাই কিন্তু সমান। তাহলে অতএব 96 বালতি সমান 1728 লিটার। তাহলে আমাদের চাইছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, ওই জন্য 1 বালতি সমান কত হয়ে যাবে? 1728/96, এত লিটার। কাটাকাটি করে দাও কি হচ্ছে দেখো। তাহলে এখানে আমরা 4 দিয়ে কাটাকাটি করছি, দেখো 4 2 8, 4 4 16, আর এখানে 4 4 16, 1 12, 4 3 12, 4 2 8। 6 দিয়ে কাটাকাটি করে দাও, 6 4 24, 6 7 42, 6 2 12। 4 দিয়ে একবারে কেটে দাও,
4 একে 4, 4 8 32 সমান 18 লিটার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা বালতিতে 18 লিটার করে জল ধরে। তাহলে আমরা লিখে দেবো অতএব প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এরপর 16 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসেব করি। বলা আছে এক গ্রোস সমান 12 ডজন। তাহলে 12 ডজন মানে 12 বারং 144। তাহলে এক গ্রোস মানে 144টা দেশলাই বাক্স। তাহলে এখানে দেখো 144টা দেশলাই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কিন্তু বলা আছে। তাহলে 144টা দেশলাই বাক্সের আমরা আয়তন পেয়ে যাব। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলেই আয়তন চলে আসবে। তাহলে 144টার আয়তন যদি আমরা পেয়ে যাই, তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়ে যাব। তাকে 144 দিয়ে ভাগ করে দিলেই চলে আসবে। তাহলে প্রথম অ্যান্সার আমাদের হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি। অতএব এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন সমান কত হয়ে যাবে? এই তিনটার গুণ হয়ে যাবে। তাহলে 2.8 গুণিত 1.5 গুণিত 0.9, এত কিন্তু ঘন ডেসিমি হবে। তাহলে আমরা বলে দেবো যে 144টা দেশলাই বাক্সের আয়তন এত ঘন ডেসিমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত? এত বাই 144 হয়ে যাবে। মানে ওই কি নিয়মে আমরা করে দিচ্ছি দেখো। তাহলে 144টি দেশলাই বাক্সের আয়তন 2.8 গুণিত 1.5 গুণিত 0.9, এত ঘন ডেসিমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত? 2.8 গুণিত 1.5 গুণিত 0.9 বাই 144 হয়ে যাবে। এখানে দশমিক তুলে কাটাকাটি করে দাও। দশমিক তুলো 10, দশমিক তুলো 10, আর এখানে দশমিক তুলো নিচে 10। এরপর কাটাকাটি করো। 9 16 144 হয়ে যায়। 5 3 15, 5 2 10, 4 4 16, 4 7 28। তাহলে আর কাটাকাটি যাচ্ছে নি। তাহলে সমান আমরা পেয়ে যাচ্ছি 3 7 21, আর নিচে হয়ে যাচ্ছে 4 2 8, তার গায়ে দুটো শূন্য। তাহলে এত ঘন ডেসিমি। যেহেতু দেখো তোমাদের উত্তরটা ঘন সেমিতে আছে, ওই জন্য এই ঘন ডেসিমিকে আমরা সেমিতে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে ঘন ডেসিমিটারকে সেমিতে ট্রান্সফার কিভাবে করব? তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। যেহেতু ঘন, ঘন মানে কি? হোল কিউব, অর্থাৎ 3টা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 গুণিত 1000 দিয়ে গুণ করে দাও, আর নিচে হয়ে যাবে 800, 0 0 0 0। এটা কি এত ঘন সেমি সমান। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 21-এর গায়ে একটা শূন্য, মানে 210/8। এইটাকে এরপর দশমিকে ট্রান্সফার করে দাও। তাহলে সাইডে ভাগ করে দাও, অথবা এটাকে কাটাকাটি করে ছোটও করতে পারো। তাহলে যাই করো না কেন, কিন্তু ভাগ কিন্তু করতেই হবে। তাহলে দেখো 8 2 16, 5 50, 6 8 48, 2.0, 8 2 16, 4 40, 5 8 40। তাহলে দেখতেই পাচ্ছি 26.25 এত ঘন সেমি। তাহলে প্রথম অ্যান্সারটা আমাদের হয়ে গেল।
তাহলে এখানটা দেখো, কেউ যদি বুঝতে না পারো আরেকবার আমি বলে দিচ্ছি। ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। যেহেতু ঘন আছে ওই জন্য 3টা 10 দিয়ে কিন্তু গুণ করতে হচ্ছে। অথবা দেখো আরেকটা সহজ নিয়মে করতে পারো। প্রথমে এই যে ডেসিমিটার যেগুলো ছিল সবকে আগে সেন্টিমিটারে ট্রান্সফার করে নাও, তবে কিন্তু এখানে দেখো ঘন সেন্টিমিটার চলে আসতো, মানে এখানে আর তখন গুণটা করতে হতো না। তাহলে প্রথম অ্যান্সার আমাদের হয়ে গেল। এরপর সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের বলেছে দেখো, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসেব করে লিখি। তাহলে একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, আমাদের চাইছে উচ্চতাটা কত। তাহলে আমরা উচ্চতা যদি 8 সেন্টিমিটার ধরে নিই, তাহলে এখান থেকে একটা দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়ে যাব। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলেই আয়তন চলে আসবে। সেই আয়তনটা যা হবে, এই যে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখে এটা আমরা বার করে রেখেছি, এই দুটো আয়তন কিন্তু সমান হয়ে যাবে। কারণ এখানেও দেখো একটা দেশলাই বাক্সের আয়তন পেয়েছিলাম, আর এখানেও একটা দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়েছি। দুটো আয়তন সমান করে দিয়ে এইচের মানটা পেয়ে যাব। তাহলে সেকেন্ড পার্টটা আমি করে দিচ্ছি দেখো। তাহলে একটি দেশলাই বাক্সের যা বলা আছে আমি লিখছি, দৈর্ঘ্য সমান 5 সেমি, প্রস্থ সমান 3.5 সেমি। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি উচ্চতা সমান h সেমি। তাহলে অতএব আয়তন সমান কত হয়ে যাবে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ হয়ে যাবে এত ঘন সেমি। এরপর শর্ত অনুসারে তাহলে এইটার সমানই 5 গুণিত 3.5 গুণিত h, এইটার সমানই এই যে যেটা আমরা বার করে রেখেছি একটা দেশলাই বাক্সের আয়তন 26.25, দুটাকে সমান করে দিয়েছি। এরপর এখান থেকে এইচের মান সহজেই বার করা যাবে। তাহলে 26.25 আর নিচে হয়ে যাবে 5 গুণিত 3.5। শুধু এবারে কাটাকাটিটা করতে হবে, দশমিক তুলে নিচে 100, এই দশমিক তুলে উপরে 10, কাটাকাটি করে দাও। তাহলে শূন্যর সঙ্গে শূন্য গেল কেটে, 5 দিয়ে 5 5 25, 1 12, 5 2 10, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে 5 7 35, 5 1 5, 0, 5 5 25, 7 দিয়ে 7 1 7, 7 5 35। তাহলে পেয়ে যাচ্ছি কত, 15/10। তাহলে এটাকে তুমি কাটাকাটিও করতে পারো অথবা 1.5 বলে দাও, তাহলেই তো হবে। তাহলে বা আমরা বলে দিচ্ছি h সমান কত, 15/10 মানেই 1.5। তাহলে আমরা বলে দেবো অতএব বাক্সটির উচ্চতা সমান 1.5 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 7 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। তাহলে আমরা ধরে নেব কি, যে ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা h ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে ডেসিমিটার আমরা কেন ধরছি, এই যে লিটার আছে আমরা বলেইছি যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার হয়। তাহলে যেখানে লিটার থাকবে সেখানে আমরা ডেসিমিটারে এককগুলো লিখব। তাহলে এই যে মিটার আছে এই মিটারগুলোকেও কিন্তু সব ডেসিমিটারে ট্রান্সফার করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা h ডেসিমি বৃদ্ধি পাবে। আর কি বলে দেওয়া আছে, চৌবাচ্চাটার দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো বলা আছে। তাহলে লিখে দিচ্ছি, আয়তঘনকার
চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 2.1 মিটার। তাহলে 2.1 মিটার মানে কত ডেসিমিটার হয়ে যাবে? নিশ্চয়ই 21 ডেসিমি হয়ে যাবে। প্রস্থ সমান বলা আছে 1.5 মিটার। 1.5 মিটার মানে 15 ডেসিমি। এরপর দেখো ছবিটা ভালো করে বুঝে নাও। প্রথমে আমি একটা ছবি আঁকছি। একটা আয়তঘনকার চৌবাচ্চা আছে। এখানে কি বলা আছে? 630 লিটার জল ঢাললে জলের গভীরতা এইচ ডেসিমি বৃদ্ধি পাবে, এটা আমরা ধরেছি। তাহলে ধরা যাক আগে চৌবাচ্চাটাই জল ছিল, এইটা এখানে জল ছিল। এরপর 630 লিটার জল ঢালছি। তাহলে ধরা যাক এই জলটা আমরা এখানে ঢেলেছি, টোটাল এত দূর এসছে জলটা 630 লিটার। তখন জলের গভীরতা এইচ ডেসিমি বৃদ্ধি পাচ্ছে, মানে এখান থেকে এটা হচ্ছে এইচ। তাহলে এখানে দেখো 21 ডেসিমি হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে 15 ডেসিমি প্রস্থ। এটা হচ্ছে চৌবাচ্চাটার দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে। তাহলে আমরা বার করব কি, এই এইচ ডেসিমি যে জলস্তম্ভটা বৃদ্ধি পাচ্ছে, মানে এখান থেকে এতটা, তার আয়তনটা কত। দেখো দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ আমরা জানি, আর উচ্চতাও জানি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে দিলেই এইটার আমরা আয়তনটা পেয়ে যাব। মানে এই এইচ উচ্চতা বিশিষ্ট যে জলস্তম্ভটা, তার আয়তন আমরা পেয়ে যাচ্ছি এই তিনটার গুণ করে দিতে। তাহলে এইটার আয়তন যা হবে 630 লিটার আয়তনের সঙ্গে সমান হবে, কারণ এই আয়তনটাও যা, আর এখানে দেখো এই 630 লিটার জল আমরা ঢেলেছি, এই দুটো আয়তনকে আমরা সমান করে দেবো, দিয়ে এইচের মানটা আমরা পেয়ে যাব। তাহলে এইটাই আমরা এখানে লিখব। তাহলে প্রথমে আমরা বার করব এইচ ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তনটা কত, তার সঙ্গে এটা আমরা সমান করব। তাহলে আমি লিখে দিচ্ছি, এখন এইচ ডেসিমি উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তন কত হয়ে যাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়ে যাবে এত ঘন ডেসিমি। আর এত ঘন ডেসিমি মানেই এত লিটার হয়ে যাবে, সমান 21 গুণিত 15 গুণিত এইচ, এত লিটার। তাহলে এত ঘন ডেসিমি সমান এত লিটার হয়ে গেল। তাহলে এইটার সমানই কিন্তু 630 লিটারের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে 21 গুণিত 15 গুণিত এইচ সমান 630 লিটার, মানে 2টা লিটার সমান হয়ে গেল। এখান থেকে এইচের মানটা দেখো পেয়ে যাব 630 বাই 21 গুণিত 15। তাহলে এখানে কাটাকাটি করে দাও। তাহলে 21 3 63 0, 15 2 30। তাহলে এইচের মান 2 পেয়ে গেছি, মানে আমরা বলে দেবো অতএব জলের গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, কমেন্টস করো, আর যারা নতুন দর্শক আছো পরের পার্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান পাওয়ার জন্য প্লেলিস্টে চলে যাও, সেখানে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।